আমি একটি মজার কথা বলবো এখানে, বুঝছেন। 2001-এ যে নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু আমাদের প্রতিবেশী ভারত চেয়েছিল যে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসুক। তারা চেয়েছিলেন যে শুধু ক্রস বর্ডার ইনসার্জেন্সি কন্ট্রোল নয়, ক্রস বর্ডার টেরোরিজম কন্ট্রোল নয়, বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং গ্যাস পর্যন্ত দিয়ে দিবে। এবং এটা কিন্তু প্রচুর, কিন্তু ওই সময় ওই অপোজিশন পার্টিগুলো বলতে যে শেখ হাসিনা সরকার ভারতকে গ্যাস দিয়ে দিচ্ছে, কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু কিছুই দেয়নি। সো ভারত, আই থিঙ্ক দে আর নট ভেরি হ্যাপি যে আওয়ামী লীগ রিয়েলি ডিড নট ডু লট অফ থিংস ফর আস। এবং দ্যাট ওয়াজ পারহাপস দি নেগোসিয়েশনস দে হ্যাড, যে বিএনপি ক্ষমতায় গেলে 2001-এ তারা দে ক্যান পারসু দিস ইস্যুস। নতুন যে আমন্ত্রণ পত্রটি এসেছে ব্রিক্স সামিটে বিশেষ অতিথি হিসেবে যোগদানের, সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি উনি যাবেন। এখানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি বাধা আমি মনে করি হতে পারে, সেটি হলো ডি ডলারাইজেশন যে প্রসেসটা। কারণ ডলারের যদি চাহিদা কমে যায়, ডেফিনেটলি ইট উইল এফেক্ট ইউএস ইকোনমি। সো সেই কনটেক্সটে হয়তো বা তারা নাও চাইতে পারে, যেহেতু বাংলাদেশে মনে করে তারা বাংলাদেশকে পেশাতে অনেক কিছু করতে পারে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আমাদের পররাষ্ট্রনীতি বিষয়ে একটু আলোচনা করতে চাই। আজ প্রথমেই যে বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স সম্মেলনে। এর আগে দুই দফায় আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে। একবার হচ্ছে বিএনপি সরকার শপথ অনুষ্ঠানে ওম বিরলা ভারতের স্পিকার যখন এলেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানালেন। তার আগে যখন বিএনপি বিজয় অর্জন করলো নির্বাচনে, আহ নরেন্দ্র মোদী ফোনে শুভেচ্ছা জানানোর সময় তখনও ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান চীন সফরে গেলেন এবং চলতি মাসেও ভারত সফরে যাওয়ার কথা ছিল, সেটিও আপাতত হয়নি। কেন হয়নি এবং সেই ধারাবাহিকতায় কি এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে এবার ব্রিক্স সম্মেলনে না যাওয়ার বিষয়ে কোনো প্রকার কোনো কারণ আছে কিনা? পান্না ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য। আহ, আপনি যেটি বললেন, আমি এটি রিপিট করতে চাই না। আহ, যেটা বলতে চাই সেটা হলো যে ভারতের একটা এক্সপেকটেশন ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, দ্রুতই ভারত সফর করবেন। একদম প্রথমেই কিনা সেটা জানি না, বাট দ্রুতই করবেন, যেটি এখনো 5 মাস হয়ে গেল, এখনো হয়নি। এর অন্যতম কারণ হলো তারা মনে করে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের যে মাইটি মনে করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরা, তারপর নির্বাচনে জয়লাভ করা, এই ব্যাপারগুলোতে ভারতের এক ধরনের প্রচ্ছন্ন চাওয়া ছিল। এবং একটি কথা আমি আপনাকে বলতে চাই। আমাকে একজন সরি আমাকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি কথা বলেছিলেন নির্বাচনের বিষয়ে। বলেছিলেন যে ভারত যেহেতু বিএনপির প্রতি বন্ধু সুলভ মনোভাব দেখাচ্ছে, এর কারণে ব্যাপক সংখ্যক মাইনরিটি ভোটাররা ভারত বিএনপিকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়েছে। স্বভাবতই তাদের এক্সপেকটেশন ওয়াজ ভেরি হাই যে আমাদের প্রধানমন্ত্রী ওখানে ভারত সফর করবেন। আমি মনে করি এরকম একটা চিন্তা ভাবনা সরকারেরও ছিল যে উনি যাবেন, এবং হয়তো বা সরাসরি ভারতে না গিয়ে, যেটি এবার করলেন চায়না যাওয়ার আগে মালয়েশিয়া, এরকম একটা ভাবনা ছিল যে উনি ভুটান হয়ে যাবেন। এবং এখানে আরেকটি বিষয় আপনারা জানতেও পারেন, আমার মনে আছে স্পষ্ট, 2009 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু উনি সরাসরি ভারতে যাননি, প্রথমে কিন্তু ভুটানে গিয়েছেন। সো আমি যখন এটা শুনেছিলাম, আমি ভাবলাম ওকে, দিস ইজ এ রিপিটেশন, দ্যাটস এ ভেরি গুড ইন্টেলিজেন্ট স্ট্র্যাটেজিক মুভ। কিন্তু বাস্তবে সেটি হয়নি। না হওয়ার কারণ আমার যেটা মনে হয়, অনেকেই এটা বলার চেষ্টা করেন যে সরকারের ভিতর যে ডানপন্থী যে গ্রুপটা আছে, এবং সরকারের বাইরে যারা পার্লামেন্টের যে সমস্ত দল এবং তাদের যারা সহযোগী পার্লামেন্টের ভিতরে নাই, এবং যারা মূলত ভারত বিরোধী, এরা চায়নি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে ভারত যাক। তো এইসব ইন্টারনাল প্রেশারের কারণে আমার যতদূর বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতে যাওয়া হয়নি। এবং এই গ্রুপেরই একটি অংশ, আমার মনে হয় যে একটি রিপোর্ট যেটি নিয়ে আমরা আলাপ করেছিলাম, এটি তারই একটি ধারাবাহিকতা, একটা প্রিএমপ্টিভ মুভ। যেমন কিছু বলা যে প্রধানমন্ত্রী জাপান, সৌদি আরব ভিজিট নিয়ে ব্যস্ত থাকবেন, প্লাস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে
অংশগ্রহণ করবেন, তো ওনার এই বছর আর কোনো স্লট নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ, এই বিষয়টিকে, এই ব্রিক্সের বিষয়টিকে সামনে নিয়ে এসেই এই গোষ্ঠীগুলোকে হয়তো বা শান্ত করতে পারবেন। এর কারণ হলো 2023 সালে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ আফ্রিকা ব্রিক্স সামিটে ওই স্পেশাল ইনভাইটি হিসেবে কিন্তু যোগদান করেছিলেন এবং আমাদের ব্রিক্সের সদস্য লাভের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তারা বলেছেন বাংলাদেশ ইজ নট ইয়েট রেডি, আই ওয়েট। এবং সবচাইতে মজার বিষয় হলো যে জনাব তারেক রহমান সরকার ক্ষমতা আসার পরে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চায়না সফরে গিয়েছিলেন মে মাসে, 6 থেকে 9 কিংবা 6 থেকে 8। সেখানে গিয়েও কিন্তু উনি আমাদের ব্রিক্সের সদস্য লাভের জন্য চায়নাকে অনুরোধ জানিয়েছিলেন। এখন যদি আপনি এই সামিটে না যান, তাহলে তো আমরা যে সদস্য পদ পেতে চাই, হতে চাই, এই ধারাবাহিকতা তো থাকবে না। ইফ উই রিয়েলি ওয়ান্ট টু বিকাম মেম্বার অফ ব্রিক্স, হি হ্যাজ নো আদার অপশন বাট টু গো। আদারওয়াইজ এই চায়নাকে রিকোয়েস্ট করে এসছেন, আমি আসার কথা বাদই দিলাম, তাহলে আপনার মুখটা কোথায় যায় যে আমাকে এক কথা বলে গেলে এখন তারা এই সামিটে আসলো না। এবং আমি মনে করি ব্রিক্স, আপনি জানেন যে ব্রিক্স হলো বিশ্বের জনসংখ্যা, বাণিজ্য, বিনিয়োগের বড় একটি অংশের অন্যতম অর্থনৈতিক জোট। এই সামিটে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন, এই অংশগ্রহণের মাধ্যমে এই ব্রিক্স গোষ্ঠীর সাথে আমাদের সম্পর্কটা অনেক গভীর হবে। এবং যখন উনি ওখানে অংশগ্রহণ করবেন, তখন ব্রিক্সের যে আরো অন্য সদস্য দেশ আছে তাদের সাথে উনি কথা বলতে পারবেন বাংলাদেশের আগ্রহের ব্যাপারে, মেম্বার হওয়ার ব্যাপারে। আপনি জানেন যে ইউনিসের অপশাসনের সময় কি হয়েছে, দেশে বিনিয়োগ তো আসেনি, বরং অনেক বিনিয়োগকারী চলে গেছে। আমাকে অনেক বিনিয়োগকারী বাংলাদেশি বিনিয়োগকারী যারা বিদেশিদের সাথে যৌথ বিনিয়োগে ছিলেন তারা বলেছেন চলে গেছে। এবং আপনি জানেন যে এই 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 মাসেই আমরা রিপোর্টে দেখেছি যে আমাদের গত বছরের বিনিয়োগ উগান্ডা, ঘানার চেয়ে কম। এই প্রথম 6 মাসে আমাদের বিনিয়োগ 70% কমে গেছে। যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমাদের বিনিয়োগ কিন্তু তেমন একটা নেই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বেসিক্যালি ট্রেড অ্যান্ড কমার্স, তাদের জিনিসপত্র আমরা কিনি, আমাদের জিনিসপত্র তারা কিনে, মেইনলি গার্মেন্টস। অতএব বিনিয়োগ যদি আপনি চান, দিস ইজ দি বিগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক ব্লক, দ্যাট ইজ ব্রিক্স। এবং আরেকটি বিষয় এখানে বলা দরকার, না আরেকটি বিষয় বলতে আমি ভুলে যাবো, সেটি হলো যে ব্রিক্স এর একটা প্রসেস চলছে, ডি ডলারাইজেশন, যে ব্রিক্স এর একটা নতুন কারেন্সি হবে। সেই কারেন্সি না হওয়া পর্যন্ত তারা তাদের লোকাল কারেন্সিতে হয়তো ট্রানজাক্ট করবেন। আপনি জানেন যারা পেট্রো ডলার যে দেশগুলো ছিল, ইভেন গালফ কান্ট্রিজ গুলো, তারা কিন্তু এই পেট্রো ডলারের এই জোট থেকে বেরিয়ে এসছে। তারা এখন তাদের তেল ইউয়ানে বিক্রি করছে। এবং আমার যতদূর মনে পড়ে, শেখ হাসিনা সরকারও কিন্তু ভারতের সাথে ভারতের রুপিতে কিন্তু লেনদেন করেছিলেন। আমাদের উপর যে ডলারের যে চাপ, যদি এই ব্রিক্স কারেন্সি চালু হয়, কিংবা চালু না হলেও যদি এই ব্রিক্স ভুক্ত দেশগুলো যদি এগ্রি করে যে আমরা আমাদের লোকাল কারেন্সিতে লেনদেন করব, তাহলে কিন্তু এই ডলারের উপর আমাদের চাপ থাকবে না। ভারত সফর না করার বিষয়ে তো নানানবিধ কারণ আছে। কিন্তু ব্রিক্স এর বিষয়ে স্পেশালি কি কোনো ধরনের কোনো মানে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এমন কোনো বিষয় রয়েছে যা প্রধানমন্ত্রীকে নিরুৎসাহিত করতে পারে? মানে আমি যদি আরেকটু খোলাসা ভাবে বলি, সেটা হচ্ছে আমরা যতদূর জানি যে ব্রিক্স হচ্ছে বিশেষ করে মার্কিন বিরোধী একটি অর্থনৈতিক জোট, বা ব্রিক্সকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গড়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে। যেহেতু মার্কিন চুক্তি হয়েছে কিছুদিন আগে, এবং সেই কথিত মার্কিন বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ একেবারে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে ঢুকে গেছে, এইসব কোন সমীকরণ এখানে কাজ করতে পারে কিনা। আমরা যদিও জানি না যে প্রধানমন্ত্রী যাবেন কিনা, এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, আমরা হাইপোথেটিক্যালি আলোচনা করছি। যদি না গিয়ে থাকেন, এমন কোনো সিদ্ধান্ত হয়ে থাকে বা নেওয়া হয়, সেক্ষেত্রে কি এটি কোনো কারণ হতে পারে যে যুক্তরাষ্ট্রের একটা বড় বাধা? এখানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি বাধা আমি মনে করি হতে পারে, সেটা হলো ডি ডলারাইজেশন যে প্রসেসটা। কারণ ডলারের যদি চাহিদা কমে যায়, ডেফিনেটলি ইট উইল এফেক্ট ইউএস ইকোনমি। সো সেই কনটেক্সটে হয়তো বা তারা নাও চাইতে পারে, যেহেতু বাংলাদেশে মনে করে তারা বাংলাদেশকে প্রেশার দিয়ে অনেক কিছু করতে পারে। কিন্তু বাংলাদেশ ছাড়াও ব্রিক্স এগিয়ে যাবে। ইট ইজ নট দ্যাট যে উনি না গেলে সদস্য মানে চীন, রাশিয়া, ইরান, ব্রাজিল, ইথিওপিয়া, ভারত, এই যে রাষ্ট্রগুলো রয়েছে, আরো 2-4টি রয়েছে, নিঃসন্দেহে ব্রিক্স এগিয়ে যাবে।
কিন্তু আমাদের শঙ্কা যেখানে কাজ করছে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করছি, মানে আপনার কাছে জিজ্ঞাসা করছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে এখনকার যে সম্পর্ক, অনেকে মনে করেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে বা খর্ব করা হয়েছে এই চুক্তির কারণে, এবং যুক্তরাষ্ট্রের একটা বিশাল প্রভাব, অপরিসীম প্রভাব এই মুহূর্তে কাজ করছে। সেই জায়গা থেকে যদি প্রথম মানে ভারতের ইস্যুটা বাদ দিয়েও ব্রিক্স এর ক্ষেত্রে এটা আলোচনা হতে পারে কিনা, মানে বিবেচনা আসতে পারে কিনা, যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য ইয়ে করেছেন, মানে আগ্রহ প্রকাশ করেছেন। এখানে আমি যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, যতটুকু বা জানি, যে ব্রিক্স এর যোগদানের ব্যাপারে এই এআরটিতে, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, যেটা যুক্তরাষ্ট্র বানিয়েছে, সেখানে কিন্তু কিছু নাই যে বাংলাদেশ এই অর্থনৈতিক জোটে যেতে পারবে না। এখানে লিখিতভাবে কিছু নেই। এখন ওই একটা যে বিষয় যেটা আমি বললাম যে ডি ডলারাইজেশন প্রসেস, আচ্ছা, দ্যাট উইল অ্যাফেক্ট ইউএসএ, যে আমাদের কিছু বিষয় আছে, উই লস্ট আওয়ার স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, যে বললাম যে আপনি সামরিক দিক থেকে আমি এটা কিনতে পারবো না, অস্ত্র কিনতে পারবো না, রিয়েক্টর কিনতে পারবো না, ওকে। কিন্তু ইকোনমিক জোট, এটিতে আমরা জয়েন করতে পারবো না, তাহলে তো আমাদের দেশই থাকে না। উই ডোন্ট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্স এট অল। যদি যান, আমরা আশা করছি যে প্রধানমন্ত্রী এবার যাবেন। আহ ইনশাল্লাহ। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মানে দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকে যে ইস্যুগুলো রয়েছে, সম্পর্ক অবনতির ক্ষেত্রে, সীমান্ত ইস্যু, বাণিজ্য ইস্যু, কিংবা গঙ্গার পানি বন্টন চুক্তি, তিস্তার পানি বন্টন চুক্তি, ইত্যাদি ইত্যাদি, সীমান্ত দিয়ে পশ্চিম, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি আপনার মনে হয় যে কিছুটা হলেও সমাধানের পথে আহ No, যেতে পারে, আমি যেটি বলবো, দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে? জি। ইফ আই গেট ইউ কারেক্টলি, আমি বলবো যে এই সামিটের 2 দিন আগে অথবা 2 দিন পরে যদি যোগ করে সেটাকে অফিসিয়াল ভিজিট করা হয়, সেখানে এই ইস্যুস গুলো ডিসকাসড হতে পারে, এবং এটা একটি বড় সুযোগ। তাহলে যে উনি যে শুধু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ভারতের সাথে আলাপ করতে গেছেন, সেটি আর কারো তেমন বলার সুযোগ থাকবে না। কারণ যে কোনো মাল্টিল্যাটারাল মিটিং এ গেলেই, বহুপাক্ষিক মিটিং এ গেলেই বাইলেটারাল ইস্যুস আছে। আমরা তো যে সাইড মিটিং করে, সাইড মিটিং এ তো বাইলেটারাল কথা বলতেই হয়। টু মেক ইট অফিসিয়াল, যদি আমরা 1 দিন 2 দিন যদি যোগ করতে পারি এই এই সফরের সাথে, সেখানে এই ইম্পর্টেন্ট ইস্যুস গুলো আমরা আলাপ করতে পারি, যে কিভাবে আমরা ক্রস বর্ডার সিকিউরিটি, ক্রস বর্ডার টেরোরিজম, ইনফিল্ট্রেশন, বর্ডার কিলিং, পুশিং থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেগুলো আলাপ করতে পারি। আর মোর ইম্পর্টেন্টলি, এই ডিসেম্বর 31 ডিসেম্বর দিস ট্রিটি, গ্যানেস ওয়াটার ট্রিটি উইল এক্সপায়ার। সো এইটি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে করা উচিত, যেটি করা আমি দেখি না, দৃশ্য তো আমি কিছু দেখি না। এবং সবসময় এই চুক্তিগুলো, ইফ ইউ লুক ব্যাক হিস্ট্রি, সবসময় দেখা গেছে যে প্রধানমন্ত্রীরাই কিন্তু মেইন রোলটা প্লে করেছেন। দিস ইজ দি বিগেস্ট golden opportunity for the Prime Minister to also raise this issue and resolve this issue. আমি একটি মজার কথা বলবো এখানে, বুঝছেন, 2001-এ যে নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু আমাদের প্রতিবেশী ভারত চেয়েছিল যে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসুক। আহ, আমি এটি আমার একজন ইন্ডিয়ান সিনিয়র বন্ধুকে বলেছিলাম, হি ডিড নট মেক এনি কমেন্ট। কিন্তু সেই নির্বাচনের পরেই কিন্তু ভারত কিন্তু ভেবেছিল যে বেগম জিয়া ভারতে যাবেন, কিন্তু সেবারও কিন্তু উনি চায়নাতে গেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে। সো এবারও ভারত মনে করে যে দে দে আর ভেরি ফ্রেন্ডলি উইথ বিএনপি, অ্যান্ড দে অলসো উইশ বিএনপি টু কাম টু পাওয়ার। কিন্তু এবারও কিন্তু অলরেডি সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চায়না গেলেন। বাট ইট ডাজন্ট ম্যাটার, যে সবচেয়ে বড় কথা হচ্ছে কখন যাবে, কয় মাস পরে যাবে, আগে যাবে, দ্যাট শুড নট রিয়েলি ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ টু সিট টুগেদার অ্যান্ড ডায়ালগ। আপনি যদি খোলা মনে কথা বলেন, এভরিথিং ক্যান বি রিজলভ। 2001-এর আগে তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল 96 থেকে 2001 পর্যন্ত, তখন কেন ভারত চেয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসুক, বা বিএনপি কে চেয়েছিল? আওয়ামী লীগ was not in the field. আওয়ামী লীগ is banned. আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস, আপনি 2001-এর কথা বলছেন? জি, আমি 2001-এর কথা বলছি যে বিএনপি তখন ও মানে আচ্ছা, ভারত আমার কেন যেটা তখন। মনে হয় যে যেটা 96-এ যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসে, আহ, তাদের একটা এক্সপেকটেশন ছিল, দিস ইজ মাই পার্সোনাল ভিউ, অ্যান্ড আই থিঙ্ক যারা এগুলো জানেন হয়তো বা এগ্রি করবে, তারা চেয়েছিলেন যে শুধু ক্রস বর্ডার ইনসার্জেন্সি কন্ট্রোল নয়, ক্রস বর্ডার টেরোরিজম কন্ট্রোল নয়, বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং গ্যাস পর্যন্ত দিয়ে দিবে। এবং এটা কিন্তু প্রচুর, কিন্তু ওই সময় ওই অপোজিশন পার্টিস গুলো বলতে যে
শেখ হাসিনা সরকার ভারতকে গ্যাস দিয়ে দিচ্ছে, কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু কিছুই দেয়নি। সো ভারত, আই থিঙ্ক দে আর নট ভেরি হ্যাপি যে আওয়ামী লীগ রিয়েলি ডিড নট ডু লট অফ থিংস ফর আস। এবং দ্যাট ওয়াজ পারহাপস দি নেগোসিয়েশনস দে হ্যাড, যে বিএনপি ক্ষমতায় গেলে 2001-এ তারা দে ক্যান পারসু দিস ইস্যুস। There are many stories about it, so let's not talk about that thing. আমি জাস্ট আমার হঠাৎ মনে পড়লো আর কি যে ঠিক আছে, 2001-এর ঠিক পরে। আছে, interesting। এবং আবার শোনা যায় যে এইবারও নাকি মানে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের পরে শেষ পর্যায়ে এসে একটু অসন্তুষ্ট ছিল চীনের সাথে, একটু সখ্যতা বাড়ছিল আওয়ামী লীগ সরকারের, সেটি ভারত ভালো চোখে দিচ্ছিল না এবং ভারত চাইছিল যে একটু শিক্ষা হওয়ার প্রয়োজন আওয়ামী লীগের, এমন কিছু একটা মানে নানান ধরনের গুঞ্জন আসলে তখন চলছিল। যাও, আমরা শেষ করব, দুটো প্রশ্ন আপনার কাছে একটু সংক্ষিপ্ত উত্তর চাই। একটা হচ্ছে যদি ভারতে যান আমাদের প্রধানমন্ত্রী এই এই ব্রিক্স সম্মেলনকে সামনে রেখে, সেখানে আরো একটি বিষয় সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে সার্ককে কার্যকর করার জন্য, যেহেতু সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের মূল উদ্যোক্তা, সেটি একেবারে অকেজো হয়ে আছে বিকজ অফ পাকিস্তান। ভারত পাকিস্তানকে রেখে আর কোনো জোট করতে চায় না, এমন একটি মানে তাদের যে মানসিকতা। কিন্তু তারেক রহমান সাহেব চান এটিকে কার্যকর করতে, সেক্ষেত্রে কি হতে পারে? I can be very undiplomatic. Is it true? It is true যে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের উদ্যোগে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। We are proud of that. But the fact remains that সার্ক নিয়ে কোনো কিছু এগোবে না যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তান সম্পর্ক একটা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের কাছাকাছি আসবে, ততদিন পর্যন্ত সার্ককে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না। আমি মনে করি যে এটা ঠিক যে বা এটা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এটি করেছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারা যে চাইবেন যে ওনার বাবার গড়ে যাওয়া একটি সংগঠন যাতে ভালো কাজ করে চাইবেন, কিন্তু এটি হবে না, এটা হবে না। আমি খুব ব্লান্টলি বললাম যে তার চেয়ে আমি মনে করি যে আমাদের দরকার দেশের সাথে দ্বিপাক্ষিক ইস্যুস গুলোকে গুরুত্ব দিয়ে যতটা সম্ভব আমাদের স্বার্থ সংরক্ষণ করা। আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু আমার শেষ প্রশ্ন, আমি একটা কথা বলতে চাই, শেষ একটা কথা বলতে চাই। জি বলেন। যদি শেষমেশ না যাওয়া হয় আমাদের প্রধানমন্ত্রী যে কোনো কারণে, সেটি সঙ্গত কারণ হোক বা অসঙ্গত কারণ যেভাবে হোক না কেন, গেলেন না ধরে নিলাম আমরা, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে? এটি তো প্রেডিক্ট করা খুব মুশকিল। ডেফিনেটলি the answer will be that this status quo যেটা আছে এটা চলতে থাকবে। এরপরে কি হবে সেটি আমি বলতে পারবো না, তবে আমি মনে করি যে উনি গেলে অনেক ভালো হতো। আজকে যে কারণে দেশে অস্থিতিশীলতা চলছে, রাজনৈতিক অস্থিতিশীলতা, সেটির অনেক কিছুই কিন্তু উনি হয়তোবা দূর করতে পারতেন। এই যে আজকে যে আমরা সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাচ্ছি এবং উনি ঘোষণা দিচ্ছেন উনি আসবেন, এই বিষয়গুলো কিন্তু আসলে হয়তোবা আলাপ করা যেত যে কিভাবে বাংলাদেশে এবং এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা যায়। আমি শুধু শেষ করবো একটি কথা বলে যে আমাদের ডিপ্লোম্যাটিক হিস্ট্রিতে এবং ইতিহাসে বেশ কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলোতে যদি সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, সেটি কিন্তু বহুপাক্ষিক হোক আর দ্বিপাক্ষিক সম্পর্ক হোক, এর গতিপথ কিন্তু পাল্টে দেয়। আমি মনে করি যে এই ব্রিক্সে অংশগ্রহণের যে সময়টা এসেছে, যে সুযোগ এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, সেরকম একটি সুযোগ যেটি আমি মনে করি দেশের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে নিয়ে যাবে। এবং এই বিষয়ে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি দেবেন, এটুকুই আমি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর খলিলুর রহমান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরাও চাইবো যে আমরা সবার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখবো, ভালো রাখবো, সেই প্রত্যাশা শেষ করছি। দর্শক, আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।